এই গল্পটি হল বিহারের গয়া জেলার একটি ছোট্ট গ্রামের। গ্রামটি ছোট ছিল, কিন্তু সেখানকার জীবন অনেক কষ্টে ভরা ছিল। ক্ষেত খামার তো ছিল, কিন্তু জমি প্রায় অনুর্বর হয়ে গিয়েছিল। চাষবাস করে জীবন চালানো সহজ ছিল না। এই গ্রামেই এক ছেলে থাকত, নাম ছিল অমর কুমার। অমর 18-19 বছরের যুবক ছিল, দেখতে রোগা পাতলা, কিন্তু চোখে স্বপ্ন ভরা। তার বাবা একজন ছোট কৃষক ছিলেন, যার নাম ছিল রামসেবক যাদব। মায়ের নাম ছিল কমলা দেবী। ঘরে একটি ছোট বোনও ছিল, রিনা। পরিবারটি গরিব ছিল, কোনো মতে মজুরি করে, মাঠে কাজ করে, গরু মহিষ পালন করে ঘরের চুলো জ্বলত। অমরের মা সব সময় চাইতেন যে ছেলে পড়ালেখা করে জীবনে এগিয়ে যাক। বাবাও তাই চাইতেন, কিন্তু দারিদ্র্যের কারণে অমরকে পড়ালেখার পাশাপাশি খেতে ও মজুরিতেও হাত লাগাতে হতো। সে দ্বাদশ শ্রেণীতে ছিল। সে চাইত যে সে পাশ করে কলেজে ভর্তি হোক এবং ভবিষ্যতে চাকরি করুক। সে স্বপ্ন দেখেছিল যে একদিন সে তার গ্রামের নাম উজ্জ্বল করবে, বাবা মায়ের অবস্থার উন্নতি ঘটাবে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল। 2019 সালের গ্রীষ্মে যখন দ্বাদশ শ্রেণীর রেজাল্ট এলো, তখন অমর ফেল করল। সে যখন গ্রামের সাইবার ক্যাফেতে নিজের রেজাল্ট দেখতে গেল, তখন তার চোখ কপালে উঠল। যেখানে আশা ছিল যে পাশ করে বাবা মাকে খুশি করবে, সেখানে সামনে লেখা ছিল ফেল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়তেই চারিদিকে তার ঠাট্টা মশকরা শুরু হয়ে গেল। আরে, এই হলো রামসেবকের ছেলে, পড়ালেখাই কিছুই করতে পারল না। আমরা ভেবেছিলাম এই ছেলে পড়ালেখা করে বড় মানুষ হবে, কিন্তু এ তো অপদার্থ বেরোনো। গ্রামের কথা কখনো চাপা থাকে না। প্রতি ঘরে ঘরে এই আলোচনা চলতে লাগল যে অমর ফেল করেছে। তার বন্ধুরাও তাকে খেপাতে লাগল। মা তাকে সান্ত্বনা দিলেন, বেটা, ফেল হয়ে গেছিস তো কি হয়েছে, পরের বার পাশ হয়ে যাবি, জীবন হার মানলে চলে না। কিন্তু বাবা খুব রেগেছিলেন। তিনি রাগে বললেন, পড়ালেখায় মন লাগত না, দিনরাত স্বপ্ন দেখতিস, দেখে নিলি তো ফল, এবার চাষবাস কর, এটাই তোর ভাগ্য। এই কথা শুনে অমরের মন ভেঙে গেল। ফেল হওয়ার লজ্জা আর বাবার রাগের মাঝে অমর ঠিক করে নিল যে এবার সে আর গ্রামে থাকবে না। এক রাতে সে চুপিসারে নিজের ব্যাগ নিল। তাতে দুটো জামা, একটি পুরনো ডায়েরি আর পকেটে মাত্র কয়েকশো টাকা। সে চুপচাপ গ্রাম ছেড়ে দিল। বাবা খেতে ঘুমাচ্ছিলেন, মা আর বোন ভেতরে ঘুমিয়েছিল। অমর কাউকে কিছু না জানিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ল। তার পা ভারী ছিল, চোখে জল ছিল, মনে শুধু এই চিন্তা যে এখন ফিরে যাব না। যখন কিছু হয়ে দেখাতে পারব তখনই ফিরব, নাহলে মানুষের কথা আমাকে ভেঙে দেবে। বাস ধরে সে পাটনা এলো এবং সেখান থেকে ট্রেন ধরে দিল্লি চলে গেল। ট্রেনের লম্বা যাত্রা, ভিড়, স্টেশনের উত্তেজনা, সব কিছুই তার কাছে নতুন। দিল্লি পৌঁছাতেই তার সামনে আসল জীবনের সমস্যাগুলো এসে দাঁড়াল। না কোনো থাকার জায়গা, না কোনো কাজ। দুদিন সে রেলওয়ে স্টেশন আর বাসস্ট্যান্ডেই ঘুমাল। কখনো পাওভাজি খেয়ে নিত, কখনো জল পান করে পেট ভরাত। সে ভাবছিল, আমি কি ভুল করলাম, বাড়ি ছেড়ে আসা ঠিক হলো না ভুল? কিন্তু এটাই জীবন, কখনো কখনো ভুল রাস্তা আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যায়। তৃতীয় দিন অমর কাজের খোঁজে ঘুরছিল। কনট প্লেসের কাছে একটি হোটেল দেখল। সে সোজা ভেতরে গিয়ে ম্যানেজারকে বলল, সাহেব, যে কোনো কাজ দিন, ঝাড়ু দেওয়া হোক, বাসন ধোয়া হোক, আমি সব করব। ম্যানেজার দেখলেন যে ছেলেটি নিরীহ, কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই। তখনই হোটেলের মালিক বিক্রম সিং সেখানে এলেন। বিক্রম সিং ছিলেন দিল্লির একজন বড় ব্যবসায়ী। তার অনেকগুলো হোটেল ছিল। তিনি অমরকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসছো বাবা? বিহার থেকে, গয়া জেলা থেকে। বিক্রম তার অবস্থা দেখলেন, চোখে সততা দেখলেন। তিনি বললেন, চলো আমার সাথে, কাজ পাবে। অমরের চোখে আশার আলো ঝলসে উঠল। বিক্রম সিং নিজের গাড়িতে অমরকে বসিয়ে একটি ফার্ম হাউসে নিয়ে গেলেন। সেই ফার্ম হাউসটি ছিল দিল্লির বাইরের এলাকায়, গুরুগ্রাম এবং নাজাফগড়ের দিকে। গাড়ি গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে অমর অবাক হয়ে গেল। 3 একরের ফার্ম হাউস, মাঝে বড় বাংলো, চারপাশে সবুজ বাগান, পার্ক, সুইমিং পুল আর দোলনা। একদম সিনেমার মতো দৃশ্য ছিল।
বিক্রম বললেন, এখানেই কাজ করতে হবে, থাকা খাওয়া সব এখানেই পাবে। অমর হ্যাঁ করে দিল, কিন্তু তার মনে ভয়ও ছিল। এমন না হয় যে আমাকে ফাঁসিয়ে দেয়, আমার অঙ্গ বের করে নেয়। শহরে তো শুনেছি অনেক প্রতারণা হয়। সেই রাতে যখন অমর ফার্ম হাউসে পৌঁছাল, তখনই বাংলো থেকে এক মহিলা বাইরে এলেন। শকুন্তলা দেবী, বিক্রমের স্ত্রী। তিনি খুব চিন্তিত ছিলেন এবং কাঁদছিলেন। তিনি বিক্রমকে বললেন, আজ মেয়ের শরীর খুব খারাপ ছিল, বারবার বাবা বাবা বলে ডাকছিল। এরপর অমরকে বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হলো। বড় একটি ঘরে একটি মেয়ে শুয়েছিল। নাম ছিল নীরা। নীরার বয়স 23 বছর ছিল। সে সুন্দরী ছিল, কিন্তু খুব দুর্বল। তার পাশে একজন নার্স বসেছিল। ডাক্তাররা জানিয়েছিলেন যে নীরার হার্ট খুব খারাপ হয়ে গিয়েছে। সে হার্ট ফেলিয়ারের রোগী ছিল। বহু বছর ধরে তার চিকিৎসা চলছিল, কিন্তু ট্রান্সপ্লান্টই ছিল শেষ ভরসা। এই দেখে অমরের পায়ের নিচের মাটি সরে গেল। সে ভয় পেল, কোথাও আমাকেই না। সেই রাতে তার ঘুম এলো না। সে ভাবতে লাগল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, কেউ কিছু জানেও না। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কেউ খুঁজতেও পারবে না। অমর যখন প্রথমবার বিক্রম সিংয়ের ফার্ম হাউস দেখেছিল, তখন তার চোখ কপালে উঠে গিয়েছিল। গ্রামের সহজ সরল ছেলে, যে কখনো পাকা বাড়ির চেয়ে বড় ঘর দেখেনি, এখন 3 একরের বাংলোয় দাঁড়িয়েছিল। যেখানে চোখ যায় সেখানেই সবুজ, ফুলের কেয়ারি, দোলনা, বাগান, মাছে ভরা পুকুর, সুইমিং পুল, আর মাঝে দোতলা জমকালো বাংলো। এক কোণে গার্ড এবং স্টাফদের জন্য ছোট ছোট কোয়ার্টারও তৈরি ছিল। কিন্তু এই জায়গাটি বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভেতরের পরিবেশ ততটাই ভারী ছিল। ঘরের ভেতরে সবসময় এক অদ্ভুত বিষণ্ণতা বিরাজ করত। কারণ ছিল নীরা। অমরকে একটি ঘরে শুয়ার জায়গা দেওয়া হলো। তার খাওয়া দাওয়া সব বাংলোর রান্নাঘর থেকে আসত। প্রথম রাতে তার ঘুম এলো না। বারবার তার মনে একই চিন্তা আসছিল, এরা বড় লোক, খুব ধনী, কোথাও আমার সাথে প্রতারণা না হয়, কোথাও এই লোকেরা আমার কিডনি বা হার্ট বের করে নীরাকে না লাগিয়ে দেয়। বাড়িতে কাউকে কিছু জানানো হবে না। আমি তো এমনিতেই গ্রাম থেকে পালিয়ে এসেছি। সে ঠিক করল, যদি কেউ আমাকে জোর করে অজ্ঞান করতে আসে তবে আমি জীবন দিয়ে লড়ব। সকাল 4টেরই সে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। পার্কে হাঁটতে লাগল। মনে মনে ভাবছিল, এখান থেকে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব? দিল্লি এত বড়, এখানে কেউ চেনার লোকও নেই। সকালে যখন বিক্রম সিং উঠলেন, তখন দেখলেন যে অমর ঘরে নেই। তিনি এদিক ওদিক চোখ ঘোরাতে অমরকে পার্কে হাঁটতে দেখলেন। বিক্রম হেসে জিজ্ঞাসা করলেন, আরে বাবা, এত সকালে ঘুম ভাঙল কেন? অমর বলল, সাহেব, গ্রামে অভ্যেস আছে, আমরা সূর্য ওঠার আগেই উঠে পড়ি। বিক্রম মাথা নেড়ে বললেন, খুব ভালো অভ্যেস, সকালে টাটকা বাতাস মানুষকে সুস্থ রাখে। সেই দিনের পর বিক্রমের অমরের প্রতি বিশ্বাস বেড়ে গেল। তিনি তার স্ত্রী শকুন্তলাকে বললেন, এই ছেলেটি সহজ সরল, একে ঘরের একজন সদস্য মনে করো, তোমাদের আর নীরাকে সাহায্যও করবে। এবার নীরার কথা বলি। নীরা 23 বছর বয়সী ছিল, পড়ালেখায় মেধাবী, সুন্দরী এবং স্বপ্নে ভরা। কিন্তু ভাগ্য তার সব স্বপ্নে তালা ঝুলিয়ে দিয়েছিল। সে হৃদরোগে ভুগছিল। ডাক্তারদের মতে তার হার্টের অবস্থা এতটাই খারাপ ছিল যে ট্রান্সপ্ল্যান্ট ছাড়া বেশি দিন বাঁচা কঠিন ছিল। প্রায় 1 বছর ধরে সে ফার্ম হাউসে থাকছিল, যাতে দিল্লির ভিড় আর দূষণ থেকে দূরে থাকতে পারে। দিনে নার্স তার চিকিৎসা করত, ওষুধ দিত, আর রাতে শকুন্তলা দেবী তার পাশে ঘুমাতেন। নীরা প্রায় মন খারাপ করে থাকত। তার মুখে সবসময় মৃত্যুর ভয়ে স্পষ্ট দেখা যেত। একদিন শকুন্তলা দেবী অমরকে বললেন, বাবা, আজ থেকে তুমি নীরাকে হুইলচেয়ারে বসিয়ে পার্কে ঘোরাবে, আমারও একটু বিশ্রাম হবে। অমর ইতস্তত করে রাজি হয়ে গেল। সে হুইলচেয়ার নিয়ে নীরার ঘরে গেল। নীরা প্রথমবার তাকে মনোযোগ দিয়ে দেখল। নীরা বলল, তোমার নাম কি? অমর জবাব দিল, অমর। কোথা থেকে এসেছ? বিহার থেকে। নীরা কিছুক্ষণ চুপ থাকল, তারপর হালকা হাসির সাথে বলল, গ্রামের মানুষ কত সহজ সরল হয়, আমার ভালো লাগে। চলো, আমাকে বাইরে নিয়ে চলো। অমর ধীরে ধীরে হুইলচেয়ার ঠেলল এবং তাকে বাগানের দিকে নিয়ে গেল। নীরা রং বেরঙের ফুল দেখে হাসল। অনেকদিন পর তার মুখে আনন্দের ঝলক দেখা গেল। ঘুরতে ঘুরতে নীরা বলল, আমি বেশি দিনের অতিথি নই, যে কোনো সময় আমার শ্বাস থেমে যেতে পারে। অমর ঘাবড়ে গেল। এমন বলো না দিদি, ভগবান মহান, আপনি ঠিক হয়ে যাবেন। নীরা হেসে উঠল। ডাক্তাররাও তাই বলেন, কিন্তু সত্যিটা আমি জানি,
জীবন আমার হাত থেকে পিছলে যাচ্ছে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অমর চুপ হয়ে গেল। তার কাছে বলার মতো কিছু ছিল না। এখান থেকে অমর আর নীরার বন্ধুত্বের শুরু হলো। প্রতিদিন সে নীরাকে পার্কে ঘোরাতো। নীরা তার সাথে অনেক গল্প করত। কখনো জিজ্ঞাসা করত, তোমার কোনো বন্ধু আছে? কখনো প্রেম হয়েছে? অমর লজ্জা পেয়ে বলতো, না। কখনো সে নিজের স্বপ্নের কথা বলতো, আমি পৃথিবী দেখতে চেয়েছিলাম, এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য দেখো, আমি এখানে হুইল চেয়ারে বসে আছি। অমর তাকে বোঝাতো, সাহস রাখো, জীবনে অলৌকিক ঘটনাও হয়, হতে পারে আপনি একদম ঠিক হয়ে যাবেন। নীরা তার কথা শুনে হালকা হাসত, কিন্তু তার মুখে কষ্ট স্পষ্ট ফুটে উঠত। ধীরে ধীরে অমরের ভয় কমতে লাগল। সে বুঝতে পারল যে বিক্রম এবং তার পরিবার প্রতারক নয়, তারা সত্যিই তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য চিন্তিত। সে নিশ্চিন্ত হয়ে কাজ করতে লাগল। সকালে নীরাকে পার্কে ঘোরানো, তার সাথে কথা বলা, ওষুধ খাওয়ানো এবং কখনো কখনো তার জন্য গান শোনানো, এই সবই তার রুটিন হয়ে গেল। নীরাও এখন অমরকে বিশ্বাস করতে শুরু করেছিল। সে মন খুলে তার সাথে মনের কথা বলতো। এরই মধ্যে অমর হোটেলে কিছু কাজও পেতে শুরু করল। বিক্রম তাকে ছোটখাটো কাজ লাগিয়ে দিলেন এবং প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা মাইনে দিতে লাগলেন। এছাড়াও কখনো কখনো বোনাসও দিত। অমর সেই টাকা গ্রামে পাঠানো শুরু করল। প্রতি মাসে ডাকযোগে বা অনলাইন ট্রান্সফারে বাড়িতে টাকা যেত। বাবা মায়ের মনে হলো ছেলে আবার ঠিকঠাক চাকরি করছে। মা প্রতিবার ফোনে কাঁদতে কাঁদতে বলতেন, বাবা বাড়ি চলে আয়, টাকা তো আসছেই, কিন্তু তোর মুখ দেখার জন্য মন ব্যাকুল। অমর বলতো, মা এখন না, কাজে ব্যস্ত আছি, কিন্তু তাড়াতাড়ি আসব। বাবা মা কি জানতেন যে ছেলে কোন পরিস্থিতিতে আছে এবং কার জন্য নিজের জীবন বাজি রাখতে চলেছে? এদিকে নীরার অবস্থার আরও অবনতি হতে লাগল। সে সর্বদা বলতো, অমর, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। ইস, যদি আমি কারোর সাথে সত্যি সত্যি প্রেম করতে পারতাম। অমর তাকে সান্ত্বনা দিত, দিদি, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হতে পারে কোনো অলৌকিক ঘটনা ঘটে যায়। কিন্তু নীরার মুখে সেই সময়ের বিষণ্ণতা দেখা যেত না। তার চোখ সবসময় বলতো, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। সময় কাটতে লাগল। অমর ফার্ম হাউসে এসেছে প্রায় 6 মাস হয়ে গিয়েছিল। এখন সে সেখানকারই একজন সদস্য হয়ে উঠেছিল। কিন্তু নীরার অবস্থার দিন দিন বিগড়ছিল। কখনো হঠাৎ শ্বাসকষ্ট শুরু হতো, কখনো অজ্ঞান হয়ে যেত, কখনো এতটাই ক্লান্ত যে হুইল চেয়ার থেকেও উঠতে পারত না। নার্স আর ডাক্তাররা অনবরত চিকিৎসা করছিলেন, কিন্তু সবাই জানত যে হার্ট ট্রান্সপ্লান্ট না হলে অবস্থার উন্নতি হবে না। শকুন্তলা দেবী দিনরাত পূজা করতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন। বিক্রম সিং বড় বড় হাসপাতালে দৌড়াতেন, ডাক্তারদের সাথে যোগাযোগ করতেন। কিন্তু সমস্যা ছিল যে হার্ট ডোনার পাওয়া সহজ ছিল না। এইসবের মাঝে অমরের মন খুব অস্থির থাকতে লাগল। সে রোজ নীরাকে দেখত, কখনো তার চোখে স্বপ্নের দ্যুতি, তো কখনো মৃত্যুর ভয়। সে ভাবত, যদি আমি কিছু করতে পারতাম, কিন্তু আমি আর কী বা করতে পারি? রাতে নিজের ঘরে গিয়ে সে মায়ের কথা মনে করত, বোনের কথা মনে করত। ভাবত, মা সবসময় বলতেন, বাবা, জীবন অন্যদের জন্য বাঁচা উচিত, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। এক সন্ধ্যায় নীরা পার্কে বসেছিল, তার চোখে জল ছিল। সে বলল, অমর, আমার মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এতগুলো স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আমি ঘুরতে চেয়েছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম, বাচ্চাদের কোলে নিতে চেয়েছিলাম, কিন্তু হয়তো ভগবান আমাকে এত সময়ই দেননি। অমর চুপচাপ শুনতে লাগল। তার চোখেও জলে ভরে এলো। তারপর হঠাৎ সে নীরার হাত ধরে বলল, ম্যাডাম, যদি আমার কারণে আপনার জীবন বাঁচতে পারে, তাহলে আমি প্রস্তুত। আপনি আমার হার্ট নিয়ে নিন। নীরা চমকে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, অমর, পাগল হয়ে গেছ নাকি? তোমার মরার কি দরকার? তোমারও তো জীবন আছে। আপনি বেঁচে থেকে সব কিছু করতে পারবেন। আমার কাছে কি আছে? আমি এক গরিবের ছেলে, গ্রাম থেকে পালিয়ে এসেছি। যদি আমার মৃত্যুতে আপনার জীবন বাঁচতে পারে, তাহলে এটাই আমার জন্য সবচেয়ে বড় সুখ হবে। নীরা হাউ মাউ করে কেঁদে উঠল। সে বলল, না, এমন বলো না, আমি এই বলিদান কখনো মানব না। সেই রাতে নীরা এই কথা তার বাবা বিক্রমকে জানালো। বিক্রম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সাথে সাথে অমরকে ডেকে বললেন, বাবা, তুমি কেন এমন ভাবছ? তুমিও তো আমাদের মতোই মানুষ, তোমারও মা আছে, তোমারও পরিবার আছে। অমর শান্ত স্বরে বলল, শেঠজি, যদি আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করি, তাহলে তারা কখনো মানবেন না। গ্রামে বাবা মা ছেলের রক্ত পর্যন্ত দিতে দেয় না।
অঙ্গ তো দূরের কথা, কিন্তু আমি জানি মানুষ একটি কিডনি নিয়ে বাঁচতে পারে, একটি ফুসফুস নিয়েও বাঁচতে পারে। ডাক্তাররা বলছেন যে আমার বোন ম্যারো এবং রক্ত ম্যাচ করছে। যদি আমি সাহায্য করতে পারি তাহলে কেন পিছিয়ে যাব? বিক্রম সিংয়ের চোখে জল এসে গেল। তিনি অমরকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি সত্যিই আমাদের জন্য ভগবানের পাঠানো ফেরেশতা। এরপর অমর এবং নীরার অনেক মেডিকেল টেস্ট হলো। রিপোর্ট এলো যে অমরের বোন ম্যারো এবং রক্ত নীরার জন্য পুরোপুরি ম্যাচ করছে। ডাক্তাররা বললেন, যদি এ ডোনেট করে দেয় তাহলে সার্জারি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই শুনে বিক্রম এবং শকুন্তলা দুজনেই আবেগাপ্লুত হয়ে গেলেন। তারা অমরকে বহুবার জিজ্ঞেস করলেন, পাক্কা ভেবে নিয়েছো বাবা? এখনো সময় আছে? কিন্তু অমর প্রতিবার একই কথা বলল, হ্যাঁ, আমি ভেবে নিয়েছি। যদি নীরাজি বেঁচে থাকেন তবে আমার জীবনের উদ্দেশ্য পূরণ হবে। এবার অপারেশনের তারিখ ঠিক হলো। দিল্লির একটি বড় হাসপাতালে সব প্রস্তুতি নেওয়া হলো। নীরাকে আইসিইউতে ভর্তি করা হলো। অমরকেও আলাদা ঘরে রাখা হলো। দুজনের মধ্যে শেষবারের মতো দেখা হলো। নীরা অমরের হাত ধরে বলল, যদি আমি বেঁচে যাই তাহলে নিজের জীবন তোমার হাতে তুলে দেব, আর যদি আমি না বাঁচি তবে তোমাকে কখনো অনুশোচনা করতে হবে না। অমর হেসে বলল, আপনি অবশ্যই বাঁচবেন, ভগবান আপনার সাথে আছেন। সেই রাত সবার জন্য খুব ভারী ছিল। বিক্রম এবং শকুন্তলা হাসপাতালের বাইরে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। নীরার আত্মীয় স্বজনরাও চলে এসেছিলেন। পুরো হাসপাতালের পরিবেশ আবেগঘন ছিল। সকালে অপারেশন শুরু হলো। প্রায় 10 ঘন্টা ধরে চলল। ডাক্তাররা ভেতরে ছিলেন। বাইরে সবাই উদ্বিগ্ন হয়ে তাকিয়েছিল। বিক্রম বারবার ডাক্তারকে জিজ্ঞেস করছিলেন, সব ঠিক আছে তো? ডাক্তার শুধু বলছিলেন, প্রার্থনা করুন, সব ভগবানের হাতে। সন্ধে অবশেষে অপারেশন শেষ হলো। ডাক্তার বাইরে এসে বললেন, অপারেশন সফল হয়েছে। এখন দুজনকেই কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। আশা করি নীরার শরীর এটি গ্রহণ করে নেবে। এই কথা শোনা মাত্রেই বিক্রম এবং শকুন্তলার চোখ থেকে জল ঝরতে লাগল। তারা মাটিতে বসে ভগবানকে ধন্যবাদ দিতে লাগলেন। অমর আইসিইউতে দুর্বল অবস্থায় ছিল। নীরাও অজ্ঞান ছিল, কিন্তু ডাক্তাররা বললেন, যদি সব ঠিক থাকে তাহলে কিছু সপ্তাহের মধ্যেই দুজনেই স্বাভাবিক হয়ে যাবেন। দিন কাটতে লাগল। ধীরে ধীরে নীরার শরীর ভালো হতে লাগল। তার মুখে আবার রং ফিরতে লাগল। সে হাসতে লাগল। অমরও ঠিক হচ্ছিল, যদিও সে একটু দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে পুরোপুরি নিরাপদ ছিল। যখন নীরা জ্ঞান ফিরে এসে প্রথমবার অমরকে দেখল, তখন তার চোখ থেকে জল পড়তে লাগল। সে বলল, তোমার জন্যই আজ আমি বেঁচে আছি। আমি এই ঋণ কখনো ভুলতে পারব না। অমর হেসে দিল। তার চোখে শান্তি ছিল। এখন বিক্রম এবং শকুন্তলা অমরকে ছেলের মতো মনে করতে লাগলেন। তারা বলতেন, আমাদের জন্য তুমি শুধু কর্মচারী নও, পরিবার। তোমার খুশি আমাদের দায়িত্ব। নীরা আর অমরের বন্ধুত্ব আরও গভীর হল। এখন তারা দিন রাত কথা বলতো, স্বপ্নের কথা, জীবনের কথা। এটাই সেই মুহূর্ত ছিল যখন দুজনের মধ্যে হৃদয়ের সম্পর্ক তৈরি হতে লাগল। অপারেশনের পর এখন 2 বছর কেটে গিয়েছিল। নীরা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। তার মুখের ঔজ্জ্বল্য ফিরে এসেছিল। এখন সে আগের মতো হাসত, ঘুরত এবং জীবনযাপন করত। অমরও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। যদিও তার শরীরে অপারেশনের দাগ রয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও ততটাই শক্তিশালী আর সাহসী ছিল। এই 2 বছরে বিক্রম সিং অমরকে পড়ালেখা এবং কাজ দুটোই শিখিয়েছিলেন। হোটেল ব্যবসার কিছু অংশের দায়িত্ব অমরকে দেওয়া হলো। সে প্রতি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করে নিজের বাড়িতে পাঠাত। গ্রামের লোকেরা ভাবত, আরে অমর তো বড় মানুষ হয়ে গেছে, এত টাকা পাঠাচ্ছে, নিশ্চয়ই কোনো বড় কাজে লেগেছে। বাবা মাও খুশি ছিলেন। বাড়ির অবস্থার উন্নতি হয়েছিল। পুরনো মাটির ঘরের জায়গায় পাকা বাড়ি তৈরি হয়েছিল। কিন্তু মায়ের মন সবসময় ছেলেকে দেখার জন্য ব্যাকুল থাকত। 2024 সালের শেষে মা ফোনে বললেন, বাবা 2 বছর হয়ে গেল, টাকাই সব কিছু নয়, আমরা তোর মুখ দেখার জন্য অধীর হয়ে আছি, একবার চলে আয়। অমরও এখন বাড়ির জন্য অস্থির ছিল। সে ঠিক করল যে সে গ্রামে যাবে। বিক্রম সিং, শকুন্তলা এবং নীরা 3 জনেই স্টেশন পর্যন্ত তাকে ছাড়তে এলেন। নীরা তাকে জড়িয়ে ধরে বলল,
গ্রামে যাও, কিন্তু মনে রেখো অন্য কোথাও বিয়ে করো না। যদি করো তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। অমর হেসে বলল, যদি বিয়ে করি তবে শুধু তোমাকেই। এই শুনে নীরা কেঁদে ফেলল। যখন অমর গ্রামে পৌঁছালো তখন পুরো গ্রাম তাকে দেখতে এলো। লোকেরা জিজ্ঞেস করতে লাগল, আরে অমর, কোথায় ছিলি এতদিন? কত টাকা আয় করছিস? আমাদেরও কাজ জুটিয়ে দে। অমর হেসে দিত, কিন্তু সত্যিটা বলতো না। সে জানত যে যদি লোকেরা আসল কারণ জানতে পারে তাহলে কথা বানাবে। বাবা মা খুব খুশি হলেন। মা তাকে বুকে জড়িয়ে নিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এখন তো তুই বাড়ি এসেছিস, এবার এখানেই থেকে যা, কোথাও যাস না। অমর চুপচাপ মায়ের চোখের জল মুছতে লাগল। কিন্তু সত্যিটা বেশি দিন চাপা থাকল না। একদিন মা দেখলেন যে অমর সবসময় ফুল হাতার জামা পরে। রাতে যখন সে ঘুমিয়েছিল তখন মা আস্তে করে তার টি শার্টটা তুলে দেখলেন। মায়ের চোখ যেই তার পেটের উপর পড়ল, অপারেশনের দাগের উপর পড়ল, তার হুঁশ উড়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, আরে এটা কি? আমার ছেলে কি করেছে? বাবাও দৌড়ে এলেন। তিনিও দাগ দেখলেন এবং জিজ্ঞেস করলেন, সত্যি বল, কি হয়েছে? তুই কি করেছিস? অমর চুপ থাকল। মায়ের কান্না তার নীরবতা ভেঙে দিল। সে সব কথা বলে দিল, কিভাবে নীরা অসুস্থ ছিল, কিভাবে সে বোন ম্যারো এবং রক্তদান করল, এবং কিভাবে তার জন্যই নীরার জীবন বাঁচল। এই শুনে তার বাবা মা হতবাক হয়ে গেলেন। বাবা রাগে বললেন, তুই পাগল হয়ে গেছিলি নাকি? আমাদের না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত নিলি? তোর জীবন শুধু তোর নয়, আমাদেরও। আমরা ওই লোকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করব। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই নিজের জীবন বিপন্ন করলি। এখন কে তোকে বিয়ে করবে? কে তোকে আপন করে নেবে? তুই নিজের জীবন নষ্ট করে দিলি। অমর হাজার বোঝানোর চেষ্টা করল যে, মা, ডাক্তার বলেছেন আমি একদম ঠিক আছি। আমি একটি কিডনি বা একটি হার্টের অংশ নিয়েও বাঁচতে পারি। আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বাবা মা মানতে রাজি ছিলেন না। গ্রামে গুজব ছড়িয়ে গেল, অমর নিজের অঙ্গ বিক্রি করে দিয়েছে, তাই তো এত টাকা আয় করছিল। এখন এর বিয়ে কে করবে? এ তো অসম্পূর্ণ মানুষ। গ্রামের লোকেরা টিটকারি দিতে লাগলো। অমরের বদনাম হতে লাগলো। ভাবুন, যে কারো জীবন বাঁচালো সেই গ্রামে বদনাম হয়ে গেল। এইসব শুনে অমর ঠিক পড়ল যে সে বাবা মাকে নিয়ে দিল্লি যাবে এবং বিক্রম সিংয়ের মুখ দিয়ে সবকিছু পরিষ্কার করাবে। কিন্তু তার আগেই বিক্রম, শকুন্তলা এবং নীরা গ্রামে চলে এলেন। তারা পৌঁছানোর সাথে সাথেই অমরের বাবা মায়ের পা ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমাদের ক্ষমা করে দিন। আপনার ছেলে আমাদের মেয়ের জীবন বাঁচিয়েছে। সে না থাকলে আজ আমাদের মেয়ে বেঁচে থাকতো না। পুরো গ্রাম এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। এত বড়লোক গ্রামে এসে একজন গরিব কৃষকের পায়ে পড়ে ক্ষমা চাইছেন। এবার এলো আসল মোড়। গ্রামের লোকেরা কথা বলছিল যে অমরের বিয়ে হবে না। তখনই নীরা সবার সামনে দাঁড়ালো এবং বলল, কেন হবে না বিয়ে? আমি অমরকে বিয়ে করব। যে আমাকে নতুন জীবন দিয়েছে, আমি তাকে আমার জীবন দিয়ে দেব। এই শুনে সবার স্তব্ধ হয়ে গেল। অমরের চোখে জল এলো। সে কখনো ভাবেনি যে নীরা এত বড় সিদ্ধান্ত নেবে। প্রথমে অমরের বাবা মা ইতস্তত করলেন। তাদের মনে হলো, ধনী লোক, তাদের মেয়ে গরিব ঘরে কিভাবে থাকবে? কিন্তু বিক্রম এবং শকুন্তলা হাত জোড় করে বললেন, অমর শুধু আপনার ছেলে নয়, আমাদেরও ছেলে। আমাদের মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে আমাদের সম্মান বাড়াবে। শেষ পর্যন্ত দুটি পরিবারই রাজি হয়ে গেল। গ্রামের লোকেরাও চুপ হয়ে গেল। এখন সেই লোকেরাই যারা অমরের বদনাম করছিল তার প্রশংসা করতে লাগল। 2025 সালের মার্চ মাসে অমর এবং নীরার বিয়ে ধুমধাম করে হলো। দুই পক্ষের আত্মীয় স্বজন উপস্থিত হলেন। গ্রামে যখন বরযাত্রী এলো তখন লোকেরা অবাক হলো, এই সেই অমর যাকে আমরা অঙ্গ বিক্রি করে ছেলে বলছিলাম। বিয়ের পর অমর আর নীরা দিল্লি ফিরে গেল। এখন তারা দুজনে মিলে বিক্রম সিংয়ের হোটেল ব্যবসা দেখাশোনা করতে লাগল। আজ অমর আর নীরা খুব সুখে জীবনযাপন করছে। নীরা পুরোপুরি সুস্থ, অমরও একদম স্বাভাবিক। দুজনে একসাথে কাজ করে, ঘোরে, জীবনের আনন্দ নেয়। গ্রামের লোকেরা এখন গর্বের সাথে বলে, অমর আমাদের ছেলে, সে মানবতার উদাহরণ তৈরি করেছে। এই গল্পটি আমাদের শেখায় যে আসল মানবতা কি। অমর নিজের সবকিছু মাঝি রেখে একটি মেয়ের জীবন বাঁচালো। গ্রামের লোকেরা যতই টিটকারি দিক, বদনাম করুক, কিন্তু অমরের বলিদান কখনো বৃথা যায়নি। আজ সে আর নীরা মিলে এক নূতন জীবন যাপন করছে এবং এটা প্রমাণ করে যে মানবতা, ভালোবাসা আর আত্মত্যাগ এটাই সবচেয়ে বড় সম্পদ। আপনাদের এই পুরো গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেল স্টোরি বাই কেজে সাবস্ক্রাইব করে নিন। এমন আবেগপূর্ণ এবং সত্যি গল্পের জন্য আমি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা করব।